ছেলেবেলা থেকে না আমার একটা সন্দেহ আছে, এবং এই সন্দেহটা কিভাবে হয়েছে ধরেন, আহ, আমি যখন বাচ্চারা অন্য খেলা খেলতো, আমি পত্রিকা পত্রিকা খেলতাম। আমি কাগজ কেটে পত্রিকা বের করতাম নিজে নিজে, এবং ওই পত্রিকা আমি নিজেই খবর দিতাম, নিজেই খেলার খবর দিয়ে এরকম করতাম। তো পত্রিকা পড়ার স্বভাবের কারণে আমি ছেলেবেলা থেকে দেখতাম যে ধরেন একটা বাস গড়িয়ে খাদে পড়েছে, ওটা নিউজ করতো কি, একটি বাস খাদে পড়ে গেছে, 2 জন মানুষ ও 3 জন পুলিশ আহত। তো পুলিশ কি মানুষ না? যে 2 জন পুলিশ আর 3 জন মানুষ কেন? পুলিশও তো মানুষ। এই যে আপনি বললেন না যে পুলিশের চোখে কান্না, এটা আমাদেরকে আবেগ আপ্লুত করতেই পারে, করেছিল। কিন্তু তারপরেই আমরা দেখলাম প্রচুর কারণ সৃষ্টি হচ্ছে, যেটা এই কান্নাকে অবসলিউট করে দিচ্ছে, কুমিরের কান্না হিসেবে ভাবতে আমাদেরকে বাধ্য করছে। এখন দেখুন, পুলিশ হচ্ছে আমাদের দেশে অত্যন্ত, আমি বলবো তাদের, আমাদের অনেক আত্মীয় স্বজন পুলিশে কাজ করে, আমাদের অনেক বন্ধু ছিল পুলিশে, এখনো আছে। তো এটা তো মানতে হবে যে পুলিশও মানুষ, পুলিশেরও হৃদয় আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুলিশ একটা রেজিমেন্টেড ফোর্স, তারা তাদের আইন এবং ধারার বাইরে যেতে পারে না, এবং যেটা স্ক্রিপ্ট থাকে সেটাই তারা পাঠ করে। তো আপনার এই হৃদয় বিদারক ঘটনাটা আপনি যেটা বললেন যে অত্যন্ত সাংঘাতিক একটা প্রশ্ন আপনি করেছেন, যেটা কি মনে হয়, আপনি হয়তো জানেন মাত্র কিছুদিন আগে জাতিসংঘে বলা হয়েছে বাংলাদেশে জঙ্গি গোষ্ঠীরা আবার চেষ্টা করছে তৎপর হবার জন্য, তাদের কাছে রিপোর্ট আছে এবং সংগঠিত হচ্ছে দেশের আনাচে কানাচে। এই যে বললেন পরিবার সহ মেরে ফেলা, একেবারে আমি যদি খোলামেলা কথা বলি, যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতনটা হচ্ছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর, এইটাকে মানে আপনি স্বাভাবিক প্রক্রিয়া বা বিচ্ছিন্ন ঘটনা কোনোটা বলার কোনো কারণ নেই, কিন্তু অত্যন্ত লজ্জাজনক। এবং কোন পরিস্থিতিতে গেছে দেখেন, যদি আমরা একটু রূপক অর্থে বলি, মেয়েটির নাম ছিল আগামী। আগামী মানে ভবিষ্যৎ। আগামীকে শেষ করে দেওয়া হয়েছে, ভবিষ্যৎকে শেষ করে দেওয়া হচ্ছে বাংলাদেশে। আপনি দেখেন একটা স্কুল শিক্ষক রিটায়ার্ড, 65 বছরের বয়স তার, যা দেখলাম, তার ওয়াইফের বয়স 50+ বা ইত্যাদি। তো সর্বনাশ হচ্ছে। শেষ যে রিপোর্টটি, ডোমের যে সাক্ষাৎকার 71 টিভির সাথে, ওটা আমি শুনলাম পুরা। ডোম মানে তো জানেন যে যারা মরা জি। পোড়ায় বা মরা সৎকার করে তারা। সে যে বলছে যে বীর্য আছে, কি মারাত্মক অভিযোগ দেখেন। বলছে মেয়েটির এবং ভদ্র মহিলার ভেজাইনাতে, বা যাই হোক, আমরা এইসব শব্দে যেতে চাই না, সেখানে যে পাওয়া গেছে আলামত, মানে এগুলো মানে কি, মানে হচ্ছে ধর্ষণ করা হয়েছে। এবং আমি একটা কথা একটু মানে বিনয়ের সাথে জানতে চাই, হঠাৎ করে আপনার এই যে ভদ্রলোক যারা 4 জন মারা গেলেন, তারা সবাই চক্রবর্তী, পুলিশের যিনি রহস্য ইয়ে করবেন, সমাধান করবেন, তিনিও আপনার হিন্দু মানুষ দেখা গেল, কি যেন নাম, সনাতন। তারপরে সাক্ষী ধরে আনা হলো, তাও হিন্দু। তারপরে দেখা গেল আপনার যে 2 জনকে সাসপেক্ট করা হয়েছে, ধরে নিয়ে গেছে, তারাও হিন্দু। ডোমও হিন্দু। রংপুরে তো হিন্দু আসলো কোত্থেকে হঠাৎ করে, এটাই তো বুঝতে পারছি না। রংপুর হঠাৎ হিন্দুপূর্ণ এবং আপনার অন্য সম্প্রদায় শূন্য হয়ে গেল কি করে? স্ক্রিপ্ট একটু স্ক্রিপ্ট একটু বাস্তবমুখী এবং একটু মানে কি বলবো, রিয়ালিটি সম্পন্ন হলে ভালো হয়। এই স্ক্রিপ্ট দিয়ে কিন্তু শাক দিয়ে তো মাছ ঢাকা যাবে না। সবচেয়ে যেটা করুন, সেটা হচ্ছে যে আমরা হিন্দু মুসলমান প্রশ্নে না যাই, এটা কি সবার জন্য বিপদ সংকেত নয়? আপনার বাড়িতে আপনি আপনার পরিবার সহ অনিরাপদ, আপনার পরিবারকে হয় ধর্ষণ করা হয়েছে, অথবা ইয়াবা খেয়ে হত্যা করা হয়েছে, অথবা অন্য কোনো কারণে হত্যা করা হয়েছে, কিন্তু এই ক্লিনজিং বা এই হত্যাকাণ্ড বন্ধ করতে না পারা, এই ব্যর্থতা তো সরকারকে নিতে হবে। আইন শৃঙ্খলার যে সিলেটে যেটা ভয়াবহ হয়েছিল, পরিস্থিতি বাংলাদেশে। আমি আপনাকে বলি, সিলেটে যে ঘটনাটা ঘটেছিল সপরিবারে, ওরা অবশ্য মুসলিম ছিলেন, কিন্তু ওরা আবার আওয়ামী লীগ করতেন এক সময়। আওয়ামী জি। পরিবার, আমি এখন নিউজের মধ্যে কথাটা আমার উল্লেখ আছে, নিউজের মধ্যে উল্লেখ করা হয়েছে যেটা আওয়ামী পরিবার। মানে আওয়ামী পরিবার হলে কি তাহলে হত্যাটা আর হত্যা থাকে না নাকি? এটা তো আওয়ামী পরিবার, সংখ্যালঘু পরিবার, প্রগতিশীল পরিবার, বামপন্থী পরিবার, মানে এদের আর বাঁচার কোনো অধিকার নাই, তাই তো? এখন এটা হ্যাঁ, কি শুধু, বলবেন? হ্যাঁ, তার মানে শুধু বাঁচবে মব পরিবার আর মৌলবাদ পরিবার, এই তো। এখন দেখেন, আমরা যদি একটু ভেতরের দিকে যাই,
আমি আবারও বলছি, আমি প্রতিবারই এই শোতে বলি যে সবচেয়ে বিপজ্জনক হয়েছে আমাদের সুশিক্ষিত নামে পরিচিত মানুষের সরকার। উনি আমাদের এই ঢাকনাটা খুলে দিয়ে গেছেন। এই যে একটা ঢাকনা কি হয় জানেন, ম্যানহোলের যে ঢাকনা থাকে, এটা কারণ হচ্ছে গন্ধ এবং আবর্জনাকে চেপে রাখতে হয়। উনি আমাদের এই ঢাকনাটা খুলে দিয়ে চলে গেছেন, আমি বারবার বলছি কিন্তু। এবং এই নির্লজ্জের মতো তার প্রেস সেক্রেটারি এখনো কথা বলে, বিভিন্ন জায়গায় এসে উনি কথা বলে এখনো, আমি দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে। কিন্তু কেউ তাকে, একমাত্র আব্দুল তুষারকে আমি মাঝে মাঝে দেখেছি তাকে স্পষ্ট করে বলতে। তা এই মানুষগুলো আমাদের যে ক্ষতি করে গেছে, এই যে ম্যানহোলের ঢাকনা খুলে দিয়ে গেছে, সেই ঢাকনাটা এখনো লাগানো যাচ্ছে না। এবং দেখেন আমি বলি কিভাবে খুলে দিয়ে গেছে, কতগুলো যে হত্যাকাণ্ড তখন হয়েছে। এই যে আপনি বললেন আওয়ামী পরিবার, মানে চামড়া ছুঁড়ে ফেলেছে মানুষের। হ্যাঁ, তারপরে ধরেন যাকে ইচ্ছা তাকে গলায় জুতার মালা দিয়ে মেরে। সবচেয়ে বড় কথা হচ্ছে কতগুলো প্রতিষ্ঠান থাকে দেশে, 32 নম্বরটা বুলডোজার দিয়ে ভেঙেছে। আর এই লোক বলছে যে আমি আমরা আমরা জানতাম না। কত বড় মিথ্যুক আপনি দেখেন, হোয়াট এ লায়ার হি ইজ। আপনি ঢাকা শহরে ধানমন্ডিতে বুলডোজার যাচ্ছে একটার পর একটা, আর আপনি জানেন না। আমি ওই প্রসঙ্গে যেতে চাই না, আমি যেটা বলতে চাই, মানুষের জীবন বিপন্ন করার সময় এসেছিল আপনার এই 5ই অগস্টের পরের কিছুদিন পর থেকেই শুরু হয়েছিল। এবং তারা চলে যাওয়ার পর সেই ঘটনার পুনরাবৃত্তি এখনো চলছে। এবং আরেকটা জিনিস যেটা সবাই বলার চেষ্টা করছে, যে বাংলাদেশে যে প্রগতিশীলতা এবং সংখ্যালঘু এবং নিরীহ মানুষকে হত্যার যে প্রবণতা, এটা কিন্তু একটা ব্যাপক আকার ধারণ করছে। এই যে আপনি সিলেটের কথা বললেন, ট্যাগ দেওয়া হয়েছে আওয়ামী পরিবার, এখানে বলা হচ্ছে হিন্দু পরিবার। এবং আপনি যদি সামাজিক মিডিয়ায় দেখেন, কিছু কিছু কমেন্টস আছে যেগুলি পড়লে আপনার বমি আসবে, গা গুলাবে। ইয়াং ছেলেরা বলছে যে কি হয়েছে, মারা তো যেতই, দর্শন করলে সমস্যা কি। আপনি খেয়াল করেন বিকৃতি কোন পর্যায়ে চলে গেছে। এই বিকৃতি থেকে যদি সমাজকে উদ্ধার করা না যায়, কেউই কিন্তু নিরাপদ না। হম। আবার আপনি দেখেন, আমি যত কিছু বলি না কেন, মানে আমি তো বলবো যে ঘটনাগুলির জন্য দায় আলটিমেটলি কিন্তু আমাদের সরকারকে নিতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। দেখুন, যদি পুলিশের যে প্রথম প্রাথমিক যে বক্তব্য যে ইয়াবা সেবন করতে গেল, তারপর তাদেরকে বাধা দেওয়া, তারা এগুলো করলো, আমি যদি এটা ধরেও নেই যে ঠিক আছে এটাই সত্য, তো ইয়াবা সেবন করা এটাও তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ব্যর্থতা। দেশে ইয়াবা আসবে কেন? ইয়াবা কি আমাদের এখানে ফ্যাক্টরি আছে বাংলাদেশে? বাইরের থেকে আসে কেন? আপনি ফেরাতে পারেন না কেন? এগুলো কি সরকারের দায় না? আবার দেখুন, একই সময় চাঁদাবাজিটা, সারা দেশে চাঁদাবাজি এমন ভাবে বেড়ে গেছে আপনি চিন্তা করতে পারবেন না। চাঁদাবাজি নিয়ে প্রশ্ন হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ায় দেখলাম যে আপনার পুলিশ লাইন্সে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেখানে যে হামলা করছে, পুলিশ আহত হচ্ছে, কিন্তু পরে দেখা গেল পুলিশকে সাসপেন্ড করা হলো। তো এর মাধ্যমে কি তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে না? এক্স্যাক্টলি, আপনি যেটা বললেন যে ইয়াবার কথা, একমাত্র বাংলাদেশেই একটা মানুষের নাম হয়ে গিয়েছিল ইয়াবা বৌদি। আপনি চিন্তা করতে পারেন। হম। এবং সে আবার টেকনাফের চেয়ারম্যানও হয়েছিল। হ্যাঁ, তারপরে যেটা যে সরকারকে তাড়ানো হয়েছে বলে দাবি করা হয়, সেই ফ্যাসিস্ট সরকার যাকে বলা হয়। আবার দেখেন এখানে একটা কথা বলি ভাই, ফ্যাসিস্ট কথাটা বলতে 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 এমন এক জায়গায় আনছে, এখন এই কথাটা বলতে ইচ্ছে করছে কি জানেন, আপনাকে যদি ভাই এখন আমি সুযোগ দিই, ইতালিতে যাবেন, লাভ দিয়ে বলবে ভাই আমার পাসপোর্ট আর টিকিটটা আপনি করে দেন, আমি আপনারা টাকা দিতেছি, আমার ইতালি পাঠান। ইতালি হইলো মুসলিনীর দেশ, কিন্তু প্রথম ফ্যাসিস্ট, বুঝছেন, সবচেয়ে বড় ফ্যাসিস্ট। আচ্ছা, এবার যদি আপনারে বলি যে আচ্ছা ভাই ইতালির থেকেও একটা ভালো জায়গা আছে, যাইবেন জার্মানিতে, তখন তো আর 3 লাখ দিয়া করবেন 20 লাখ টাকা বাড়াইয়া দিলাম, আমার জার্মানিতে দেন। জার্মানি তো ফ্যাসিস্টের বাবার দেশ, হিটলারের দেশ, ঠিক না? একটা যদি ফ্যাসিস্টের দেশ আর একটা ফ্যাসিস্টের বাবার দেশ। তো প্রশ্ন হচ্ছে কি জানেন, ফ্যাসিস্ট তাড়াইছেন ঠিক আছে ভাই, কিন্তু ইয়াবা তো তাড়াইতে পারেন নাই, ইয়াবা তাড়াতে পারেননি। এবং আপনি যেটা বললেন যে ইয়াবা আসে কিন্তু আমাদের পাশের দেশ থেকে। হ্যাঁ, এই যে বার্মা থেকে বেশি আসে বলে জানি, আমি যতটুকু জানি মিয়ানমার থেকে। এই সাংঘাতিক নেশা। আসলে কি হয় জানেন, এখানে একটা কথা বলা খুব প্রয়োজন মনে করছি আমি। যখন এই যে একটু আগে আপনি নিজেই বললেন ব্রাহ্মণবাড়িয়ার কথা, এটা তো একটা সিগন্যাল। গান বন্ধ করে দেওয়া, সঙ্গীত বন্ধ করে দেওয়া। এবং আমাদের যিনি নতুন তথ্যমন্ত্রী হয়েছেন, আম, আন্দালিব রাশিদি, কি যেন আন্দালিব, আন্দোলনের পার্থ। আন্দালিব পার্থ, আরেকটা মাঝখানে কি নাম আছে, হ্যাঁ। তো সুদর্শন ভদ্রলোক। এবং
আত্মীয়তা সূত্রে আওয়ামী লীগেরও আত্মীয়, আবার বিএনপিও করেন বা অন্য দলের সাথেও মানে মোর্চায় আছেন। তো উনি আবার বলছেন তথ্যমন্ত্রী হয়ে যে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই, এগুলো চলবে না। চলবে না মুখে বললে তো হবে না, ওরা তো হারমোনিয়াম ভেঙে ফেলছে প্রতিনিয়ত। হ্যাঁ, আলাউদ্দিন খাঁর যে স্মৃতি বিজড়িত ব্রাহ্মণবাড়িয়া ধ্বংস করে দিয়েছে প্রায়। হ্যাঁ, বাদ্যযন্ত্রগুলো তাদের চোখের শত্রু হয়েছে। তো আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি, গান থাকবে না, সঙ্গীত থাকবে না, নাচ থাকবে না, আপনার কি বলে এটাকে আবৃত্তি থাকবে না, প্রেম থাকবে না, বিরহ থাকবে না, তাহলে কি থাকবে? উন্মাদনা, গাঁজা, ফেন্সিডিল এগুলো থাকবে। দেখেন, এই যে বয়ানগুলি হয়, ধর্মের নামে যে বয়ানগুলি হয়, সেখানে এক সম্প্রদায়ের বিরুদ্ধে, অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে, প্রগতিশীলতার বিরুদ্ধে, সঙ্গীতের বিরুদ্ধে, এগুলো নিয়ে নানা কথা বলে। কিন্তু কখনো আপনি শুনেছেন যে মাদকের বিরুদ্ধে বলে? বলে ওরা যদি ক্যাম্পেইন করতো যে মাদকের বিরুদ্ধে, তাহলেও তো কাজ হইতো। তার মানে কি, তলায় তলায় একটা, কিন্তু আমি বলবো তলায় তলায় একটা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে বাংলাদেশ নিমজ্জিত হয়ে আছে। এবং এই যে গান বাজনা এগুলি যদি প্রোটেক্ট করতে না পারে বিএনপি, বিএনপি কি ভুলে গেছে যে বিএনপির যিনি প্রধান, যাকে মুক্তিযুদ্ধের ঘোষক দাবি করে তারা রাজনীতি করছেন, সেই ভদ্রলোক, আমাদের জিয়াউর রহমানের কথা বলছি, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, তারপরে সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে তুমি, এগুলি বিএনপির সিগনেচার সঙ্গে পরিণত হয়ে গেছিল, যে কারণে আওয়ামী লীগের আমলে এসব গান বাজানো হতো না। আওয়ামী লীগের যেমন জয় বাংলা, বাংলা জয় ছিল, এদের ছিল। আমি বলতে চাচ্ছি কি, তখন সঙ্গীতটা সবাই গ্রহণ করেছিল। আজকে সঙ্গীত গ্রহণ করে যদি প্রতিরোধ দাঁড় করানো না যায়, তারপরে তো একদিন আপনি দেখবেন যে রাষ্ট্রীয় অনুষ্ঠানেও আর গান বাজনা হবে না। এবং সেই প্রক্রিয়ার জন্য তো আমাদের বিরোধী দল রয়েছেই। আপনি একটা জিনিস খেয়াল করেন তো, যখন জাতীয় সঙ্গীত গীত হয় পৃথিবীর বিভিন্ন দেশে, আপনি দেখবেন সবার ঠোঁট বিড়বিড় করে, আমাদের বিরোধী দলের ঠোঁট কিন্তু বিড়বিড় করে না। অর্থাৎ তারা না পারতে এটাকে মেনে নিয়েছে। এই যে সঙ্গীতের প্রতি অনীহা, এই যে সঙ্গীতের প্রতি অবজ্ঞা, এবং আমাদের সংস্কৃতির প্রতি যে বিরাগ, সেটা আস্তে আস্তে ক্রোধে পরিণত হচ্ছে। এবং সেই ক্রোধ একদিন আমাদের আগুন জ্বালিয়ে শেষ করে দিতে পারে বলে আমার আশঙ্কা হয়। এখন এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে যে প্রসঙ্গটা উঠেছে, ব্রাহ্মণবাড়িয়ার প্রসঙ্গে একটু একটা কথা বলে শেষ করি। ওই সম্পর্কে বলতে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেই ফেলেন যে ব্রাহ্মণবাড়িয়ার কথা আলাদা। ব্রাহ্মণবাড়িয়ার কথা আলাদা কেন হবে? ব্রাহ্মণবাড়িয়া কি এই দেশের অংশ নয়? আলাদা কেন হবে? ব্রাহ্মণবাড়িয়াতে উনার জানা উচিত, আমরা পছন্দ, আমাদের বিএনপি পছন্দ করুক বা না করুক, ব্রাহ্মণবাড়িয়া যে রুমিন যিনি জিতেছেন, তিনি কিন্তু শক্তিশালী কথা বলেন। তার কাছ থেকে তার ভূমিকাগুলো শেখা উচিত বলে আমি মনে করি। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তো কি হয়েছে? বাংলাদেশে এরকম বহু স্বরাষ্ট্রমন্ত্রী আমরা দেখেছি, সেই মনসুর আলী সাহেবের আমল থেকে আপনার ওই কি লুৎফুজ্জামান বাবর, হ্যাঁ, লুকিং ফর শত্রুস, বহু স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী আমরা দেখেছি, ইনক্লুডিং সোহেল তার সহ নানা ভাঁড়, বহু কিছু দেখেছি আমরা। স্বরাষ্ট্রমন্ত্রী টেকে না, টেকে কিন্তু আপনার আমাদের সংস্কৃতি, টেকে আমাদের সমাজ, টেকে আমাদের, যেটা আমি বলি যে আমাদের বাংলাদেশের যে নর্মাল লাইফের যে প্রক্রিয়াগুলো, সেগুলো বারবার টিকে যায়। ব্রাহ্মণবাড়িয়া কেন জানি না, ব্রাহ্মণবাড়িয়া আপনার বিভিন্ন সময় থেকে, আজকে বহু সময় থেকে, ইভেন গত সরকারের আমলেও, যারা দীর্ঘ সময় ক্ষমতায় ছিল তাদের আমলেও, ব্রাহ্মণবাড়িয়া একটা অগ্নিকুণ্ডের মতো হয়ে আছে। ওখানে প্রায় মারামারি হয় আপনি দেখবেন, এবং দা বল্লম ছুরি নিয়ে দুই পক্ষ তেড়ে আসে, এরকম বহু দৃশ্য দেখেছি আমরা। প্রশ্ন হচ্ছে, পুলিশ কি জানে না? পুলিশ যদি না জানে, আপনি বলেন, আপনার হয়তো মনে আছে ঢাকায় এক বিদেশি গুরুত্বপূর্ণ মানুষের একটা ওয়ালেট এবং একটা ল্যাপটপ চুরি হয়েছিল, 12 ঘন্টার মধ্যে পুলিশ সেটা বের করে দিয়েছে, উইদিন 12 আওয়ার্স। 12 ঘন্টার মধ্যে পুলিশ সেটা বের করে তার হোটেলে পৌঁছে দিয়েছিল। পুলিশ পারে না এমন কোনো কাজ নেই, কিন্তু পুলিশকে দিয়ে এই কাজটা করাতে হবে। তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ হচ্ছে পুলিশকে দিয়ে এই কাজটা করানো। সেখানে যদি তিনি এই প্রসঙ্গ এড়িয়ে গিয়ে শান্তি পায়, তাহলে তো আমি বলবো যে অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? অন্ধ হলে তো প্রলয় বন্ধ থাকবে না। প্রলয় হচ্ছে ভাই, চোখটা মেলেন এবং দেখেন, চোখটা মেলে দেখেন। আমরা অন্য একটা প্রসঙ্গে যাই। আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই এর মধ্যে যে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি হয়েছেন নতুন, যিনি এক উপদেষ্টা ছিলেন, তিনি কিছু কিছু কর্মকাণ্ড করছেন, এগুলো তার আচরণ, তারপর তাকে একটা প্রশ্ন করা হয়েছে, যে প্রশ্নের উত্তর হা অথবা নাতেই দেওয়া যায়, সেটা নিয়ে উনি অনেক জ্বালা টালা নিয়ে আলোচনা করছেন। এটা নিশ্চয়ই আপনি চোখে পড়েছে। এই জ্বালা নিয়ে আপনি কি করবেন? প্রথম কথা হলো, ওনাকে আমি একটা ধন্যবাদ দিতে চাই, জ্বালাটা প্রথম আলোর বিরুদ্ধে হয়েছে এই জন্য।
বুঝছেন, কারণ নিউজটা প্রথম আলো করছে। হ্যাঁ, এই জন্য জ্বালা শব্দটা ভালো লেগেছে আমার, কিন্তু উনি এটা বলতে পারেন না। উনার উচিত ছিল উনি দ্বৈত নাগরিক কিনা। ঠিক আছে, এখানে আপনাকে একটা কথা বলি, এই প্রথম আলোর অন্যতম লেখক, আমি নাম বলতে চাই না, আমাদের বন্ধু মানুষ, হ্যাঁ, উনি অনেকদিন চুপচাপ ছিলেন অথবা গা ঢাকা দিয়েছিলেন, আবার এসে এখন কথা বলেন। এই দেখেন, এই যে রংপুরের ঘটনা, আমি কেন বলছি কথাটা, এই যে রংপুরের ঘটনা, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা, ঢাকার ঘটনা, সিলেটের ঘটনা, কোনো টু শব্দ করে না। যেই নিজের পত্রিকার বিরুদ্ধে এটা লেগেছে, ওই যে জ্বালাটা, সাথে সাথে একটা স্ট্যাটাস দিয়া বলছে জ্বালা কার হয়েছে এটা আপনার চিন্তার দরকার নেই, আপনি বলেন সত্য কি মিথ্যা। এইটাতে আপনি খেপে উঠছেন কারণ আপনার গায়ে লাগছে, তাই তো? অন্যগুলো আপনার গায়ে লাগে না, তাই না? মানে যখন প্রথম আলো অফিসে আগুন দেওয়া হলো তখন শুধু রিয়াক্ট করবে, অন্যদের পুরে ছাই হয়ে গেলে ওখানে গিয়ে মূলাটা খাবে, আলুটা খাবে পোড়াইয়া, তাই তো? কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি এই প্রতিমন্ত্রীকে মোটেই সমর্থন করছি না। আপনি হয়তো জানেন যে ডুয়েল সিটিজেনশিপ আমাদেরও আছে, আমরা অস্ট্রেলিয়ারও সিটিজেন, জন্মসূত্রে আমরা বাংলাদেশেরও সিটিজেন, কিন্তু নিয়ম হচ্ছে আপনি যদি ওই দেশে রাজনীতি করতে যান, এই দেশে অনেকে করে গেছিল, এই আপনার শেখ হাসিনার সময়ে অনেককে আমি জানি যারা টেম্পোরারি স্থগিত করা যায়, তারা টেম্পোরারি ওটাকে স্থগিত করার জন্য অনুরোধ করে দেশে চলে গিয়েছিল, কেউ কেউ ফিরে এসে আবার ওটাকে বহাল করেছে, আর যারা মনে থাকবে সিদ্ধান্ত নিয়েছে তারা এটাকে ত্যাগ করে যায়। উনার উচিত ছিল একটা পরিষ্কার বয়ান দেওয়া যে আমি এটা রাখি নাই, অথবা এইভাবে আমি আছি, এটা না বলে কার জ্বালা হয়েছে কার জ্বালা হয়নি। ভাই আমি একটা জিনিস দেখলাম আপনার, মানে আমরা চাই বেশি হয়তো, পাই খুব কম যে কোনো সরকারের কাছে। আমাদের জনগণের অত্যন্ত ন্যায্য চাওয়াটাও অত্যন্ত কম করে পাওয়া হয়। এই জন্য আমি অনুরোধ করব, আমাদের ওই গল্পটা মনে রাখতে হবে, আপনি বোধহয় গল্পটা জানেন, যে এক চেয়ারম্যানের কাছে, মানে স্থানীয় লোকাল মোরালের কাছে এক লোক তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য কামান চাইয়ে একটা দরখাস্ত দিয়েছিল, কামান। জি জি। তো ওই লোক তাকে ডাকায় আনছে, বলে যে ওই তোমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য তুমি একটা পিস্তল চাইতে পারো, তুমি একটা বড় জোরে স্টেন গান চাইতে পারো, মেশিন গান চাইতে পারো, কামান চাও কেন মিয়া? কামান তো যুদ্ধে ব্যবহার হয়। কয় কামান চাই কেন স্যার? কমু কখন? মনে আছে গত বছর, তার আগের বছর এই যে বিয়াগুলি হইলো, আপনার কাছে ওরা 30 কেজি চাল 50 কেজি চিনি চাইছিল, আপনি কাটতে লেগছেন 2 কেজি চাল আর 5 কেজি চিনি দিতে। তো আমি কামান চাইলে না, আপনি কাটতে কাটতে আমার একটা পিস্তল দিবেন, পিস্তল চাইলে তো কিছুই দিবেন না। তো কামান কমে কমে পিস্তল হবে, আমাদের চাওয়া বাড়াতে হবে, আমাদের কথা বলতেই হবে। আমি আমাদের বলতে বলছি কি জানেন, আমরা তো ধরেন একটা নিরাপদ ভূমিতে থাকি, দেশের মানুষের জন্য, আপনাদের জন্য, পরিচিত মানুষদের জন্য। আমি খুবই অকপটে আপনাকে বলছি, বহু মানুষের এই ঘটনায় আস্থা নষ্ট হয়ে গেছে। মানুষের যে স্বপ্ন আছে একটা বাড়ি বানাবে, থাকবে, মানে রাষ্ট্র কেন নির্মাণ হয় আপনার, আমরা সিরিয়াস কথা না গেলেও রাষ্ট্র তো একটা সংজ্ঞা ভাই, রাষ্ট্র হচ্ছে একটা থিওরি। আপনি এই যে ল্যান্ডটা দেখেন, এই ল্যান্ডটাকে নির্ধারণ করা হয়েছে একটা সংজ্ঞা অনুযায়ী যে একটা রাষ্ট্র হবে, সেখানে একটা মানুষ থাকবে, সেখানে কিছু মানুষ থাকবে, সেখানে কিছু আইন থাকবে, সেখানে কিছু নিয়ম থাকবে, মানুষ নিরাপদে বসবাস করবে। তো সেটাই যদি না হয়, তাহলে রাষ্ট্রের সংজ্ঞা কি আক্রান্ত হচ্ছে না? এটা তো বুঝতে হবে। এই সরকারকে আমরা যতভাবেই দেখি না কেন, আস্তে আস্তে কিন্তু ওদের সময় হয়েছে জবাবদিহিতার, এবং যত এই ঘটনাগুলি বাড়বে তত কিন্তু নেগেটিভ ইফেক্ট বাড়বে এবং পপুলারিটি ক্রমশ ক্ষয়িষ্ণু হতে থাকবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আমরা অনেক সিরিয়াস কথা বলে ফেললাম, এখন একটু কম সিরিয়াস, নন জি, সিরিয়াস না, কম সিরিয়াস, একটা কম সিরিয়াস কথা বলি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনি এর মাঝখানে একটা আমরা দেখলাম যে বিটিভিতে নতুন একজন ডিজি নিয়োগ হয়েছেন, কাজী জেসিন, আমারও একসময় সহকর্মী ছিলেন উনি। তো হঠাৎ করে ওনার দুটো দৃশ্য আমার চোখে পড়লো। একটা দৃশ্য চোখে পড়লো, আমরা দেখলাম যে একটা অনুষ্ঠানে আমাদের সংস্কৃতি মন্ত্রী বেশ আগ বাড়িয়েই ওনার সঙ্গে মানে মাঝখানে একটা সিট ছিল ফাঁকা, সেই সিটের মাঝখান দিয়ে হাত বাড়িয়ে ওনার করমর্দন করছেন। আবার মানে এটা আমার কাছে একটা অস্বস্তি লাগলো, কিন্তু যে মানে যেভাবে উনি হাতটাকে টেনে করমর্দন করলেন, এটা নিয়ে বেশ সোশ্যাল মিডিয়াতে বেশ ট্রল হচ্ছে আর কি। তো এটার থেকে একটু বিশেষ পুরো অর্থ দেখেন, মানে উনি তো একজন মন্ত্রী আর উনি একজন সরকারি কর্মকর্তা, তো কেন? দেখেন, আবেগের বেগ যখন বেড়ে যায়
তখন সেটা কোনো বয়স মানে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আরেকটা হচ্ছে উনি বয়স্ক মানুষ বলে ধরেন যে রমণীর করতল স্পর্শ করা বা হাত স্পর্শ করার কি উনার কোনো স্বাদ হতে পারে না? এইভাবে যদি বিষয়টা দেখি তাহলে ঠিকই আছে। কিন্তু প্রশ্ন হলো, এটা তো একটু রসিকতার মতো হলো, কিন্তু মূল কথা হচ্ছে এটা কিন্তু মনে রাখা প্রয়োজন যে বিষয়টা দৃষ্টিকটু হচ্ছে কিনা। যখনই আপনি পাদপ্রদীপের আলোয় থাকবেন, যে কোনো কারণে হোক, আপনি মন্ত্রী হন, সচিব হন, কোনো গুরুত্বপূর্ণ পদে আসীন হন, তখন ক্যামেরা এবং ফোকাস আপনার উপর থাকবে। নিজেকে সংযত রাখা, আমি খেয়াল করেছি এটা, ওই মেয়েটা একটু বিব্রত হয়েছেন, কাজী জেসিন একটু বিব্রতই হয়েছেন মনে হয়েছে, এবং তার হাতটাকে এইভাবে ধরে রেখেছে এরকম করে, মানে জি ওই গেস্টারটার প্রয়োজন ছিল না। ওই গেস্টারটা আমি কোনো কারণ দেখি নাই, ওইটা হাতে তালুটা ধরেও চমৎকার করে বলা যেত। এবং আমি যেটা বলি কি জানেন, স্পর্শে যদি স্নেহ থাকে সেটা যেমন বোঝা যায়, স্পর্শে যদি পবিত্রতা থাকে সেটাও তেমন বোঝা যায়। আমরা বলছি না যে এটা অপবিত্র ছিল বা কি ছিল আমরা জানি না, কিন্তু যে স্নেহের একটা স্পর্শ সেটা যদি সেখানে দেখা যেত তাহলে হয়তো এটা নিয়ে কোনো কথা উঠতো না। তো আমি বলবো যে ধরেন নিতাই রায় চৌধুরী উনার নাম, তো গৌর নিতাই মানে তো জানেন যারা সাধু হয়ে গেছিল এবং যাদের ছবি হিন্দুরা টানিয়ে রাখে সাধু বলে। তো আপনি সাধু না হন, অন্তত গৌর নিতাই নিতের মর্যাদাটা রাখেন, এটা আর কি, তাহলে একটু ভালো হয়। না, আমরা ওই বিভিন্ন রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে আপত্তি করছি এবং সংস্কৃতি মন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে আপত্তি করছি। আসলে ওনারা বলতে পারেন যে আমরা তাহলে যাবো কোন দিকে, এদিকে করলে সমস্যা, ওদিকে করলে সমস্যা। না না না, আমরা তো উনাকে হাতের দিকে যেতে নিষেধ করেছি, আর সব তো ঠিক আছে, বাকি কিছু তো আমরা নিষেধ করিনি। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা আসলে সিরিয়াস আলাপ দিয়ে শুরু করলাম, শেষ দিকে একটু হালকা করার চেষ্টা করলাম, তাতেও হালকা হলো না। এই কারণে কি, সমস্যাগুলো তো থেকেই গেল। একদম হম। শুরুতে আপনি যে কথাটা বলেছিলেন সেটা দিয়ে আমি শেষ করি। আপনি কিন্তু একটা আশঙ্কার কথা বলেছিলেন, সেটা হলো তাহলে কি এগুলো জঙ্গিবাদ কি আবার ফিরে আসছে? আন্তর্জাতিক সম্প্রদায়ের মাঝখান থেকে যেন একটা আশঙ্কা দেখা গিয়েছিল, এবং প্রতিবাদ সব সময় সকল সরকারের যে প্রবণতা যে এটাকে অস্বীকার করা, আমাদের এই সরকারও অস্বীকার করছে। কিন্তু গণপতি চক্রবর্তীকে সপরিবারে যে মৃত্যু মানে নিহত হতে হলো, এটাকে অস্বীকার করবেন কিভাবে? সিলেটে যে একটা আওয়ামী পরিবারকে সপরিবারে নিহত হতে হলো, এবং দৃশ্যত কোনো কারণ ছাড়া, কেউ বলতে পারছে না কারণটা কি, এদের অপরাধটা কি ছিল এটা কেউ জানে না, এবং অপরাধটা সরকার বেরো করতে পারছে না, তাহলে কাকে দায় দিবেন? আমি এখানে একটা কথা, একটা কথা আপনি একটু ধরে দেই, অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের সময় অনেকগুলো শীর্ষ সন্ত্রাসী কিন্তু জেলখানা থেকে বেরিয়ে গিয়েছিল, অনেক অস্ত্র কিন্তু লুট হয়েছিল, কেউ কিন্তু উদ্ধার করেনি এবং করার চেষ্টা করেছে কিনা তাও যায় না। জীবনের আপনি শেষ করে যান আলোচনাটা। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আপনাকে, যে ওই শেখ হাসিনার সময় আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করেছিলাম, যে আপনার যদি ক্যান্সার হয়, আপনাকে আমি যতই ব্র্যান্ডেড শার্ট পরাই, চকচকে জুতো পরাই, টাই পরাই, ঘোরাই না কেন, আপনার কিন্তু প্রয়োজন আসলে কেমোথেরাপি। এবং কেমোথেরাপি যদি আপনি না নেন, এক সময় কিন্তু আপনি মারা যাবেন অথবা আপনি পঙ্গু হয়ে যাবেন। তারা কিন্তু তাদের পরিণতি তাদের ভোগ করতে হয়েছে। এই যে আপনি বললেন না যে অস্বীকার করার প্রবণতা, এই পরিবারটা কেন মারা গেছে এটা মানুষের জানার অধিকার নেই? আপনার একটা বাচ্চা ছেলে, আমার কি মায়া লেগেছে, ছেলেটা হারমোনিয়াম বাজিয়ে গাচ্ছিল, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, রবীন্দ্রনাথের গানটি সে গাইছিল। তো যেখানে আপনার এই গানটি যে গেয়েছে যে ছেলেটি, যে হয়তো সবাইকে রাজা মনে করে নিজের মতো করে, তাকে এভাবে নির্মম ভাবে হত্যা করা, এই অভিশাপ কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না। কারণ একটা কথা মনে রাখতে হবে, মানুষের জন্ম, মানুষের ধর্ম এবং মানুষের দেশ সে নিজে নির্ধারণ করে না। যারা ঈশ্বরে বিশ্বাস করেন তাদের ধারণা ঈশ্বর, যারা প্রকৃতিতে বিশ্বাস করেন তারা জানেন প্রকৃতি নির্ধারণ করে দেয়। এই জায়গায় যারা আঘাত করে এবং যারা প্রতিরোধে ব্যর্থ হয়, তাদেরকে প্রকৃতি ঈশ্বর কেউই ক্ষমা করবে না, এটা আমি 100% নিশ্চিত, ক্ষমা করবে না। প্রধান ওয়াকারুজ্জামানের একটা প্রধান উদ্বেগের কারণ, সেটা অবশ্য ধারণাই করা যায়, উদ্বিগ্ন হয় স্বাভাবিক, অনেকগুলো সরকার বদলে গেল এর মধ্যে, যে
তিনি আসলে সেনাপ্রধান পদে টিকতে পারবেন কিনা সেটা একটা উদ্বেগ, আরেকটা উদ্বেগ তিনি ক্ষমতাটা আরো সুসংহত করতে পারেন কিনা। এবং আপনি একটা বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে ইসলামাইজেশনের একটা ধারা দেখছেন এবং সেনাপ্রধান ওয়াকার সেটাকে তার একটা কৌশল বা অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন, তার নানা রকম প্রমাণ দেখছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি বড় ধরনের কোনো উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এগোচ্ছেন? উনি কি রাষ্ট্র ক্ষমতা দখল করবেন শেষ পর্যন্ত, নাকি সেনাবাহিনীর ভেতরেই একটা নীরবে আরামে নিরাপদে অবসরে যেতে চাইছেন? উনার উদ্দেশ্যটা কি মনে হচ্ছে? উদ্দেশ্য তো অনুমান করে বলা কঠিন, হ্যাঁ, কিন্তু আমরা কার্যক্রমটা নিয়ে আলোচনা করতে পারি। সেটা হচ্ছে যে একটা বিষয় ঘটেছে যে 2024-এর 5 আগস্ট যখন রেজিম চেঞ্জ হলো, তার অনেক আগে থেকেই তো একটা ইসলামাইজেশন হচ্ছে আর্মির মধ্যে, এরকম একটা ধারাবাহিকতা দেখা যাচ্ছিল। তো সেখানে নানান সূত্র থেকে, সামরিক সূত্রগুলো থেকেই আমরা জানতে পারছিলাম যে ইকবাল করিম ভুঁইয়া যখন সেনাপ্রধান হয়েছিলেন তখন থেকেই হচ্ছে এক ধরনের ইসলামাইজেশন হওয়া শুরু হয়। তো 5 আগস্টের রেজিম চেঞ্জের পরে কিন্তু একটা জিনিস দেখা যায়, হ্যাঁ, যে অনেক সেনা সদস্য নারায়ে তকবীর বলে স্লোগান দিচ্ছেন, তারপরে কেউ গিয়ে ভাস্কর্য ভাঙছেন, হ্যাঁ, এবং অনেককেই দেখা যায় বলতে যে হ্যাঁ আমরা পরিবর্তন ঘটিয়েছি। তো একটা সুশৃঙ্খল ডিসিপ্লিন বাহিনীর কাজ তো এটা নয় যে রেজিম চেঞ্জ অংশ নেওয়া, বা তাদের কাজ হচ্ছে রাষ্ট্রকে সুরক্ষা। তো সেইখানে একটা বড় বিষয় ঘটেছে আসলে, যে স্পেশালি জওয়ানদের মধ্যে একটা ব্যাপক সংখ্যক সদস্য ঢুকে পড়েছে যারা আসলে যাদের অগণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক আছে। তো এই জায়গাতে একটা জিনিস দেখা যায় যে 5 আগস্টের আগে যে 4 আগস্ট রাত্রে সেনাবাহিনী কঠোর কোনো ভূমিকায় যেতে পারলো না, সেইখানে একটি বিষয় কাজ করেছিল কিন্তু, যে জওয়ানরা অর্ডার শুনবে কিনা অফিসারদের। যদি কঠোর কোনো অবস্থানে যাওয়া হয় সেক্ষেত্রে জওয়ানরা অফিসারদের অর্ডার না শুনলে তখন তো সেই কঠোর অবস্থানটা ব্যর্থ হবে। তো সেই রকম কিছু কৌশলগত অবস্থান কিন্তু 4 তারিখে রাতে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান নিয়েছিলেন, যে কারণে রেজিম চেঞ্জটা তিনি ঠেকাতে পারেন নাই, কিন্তু একটা বড় ধরনের ম্যাসাকার হয়তো সেই সময় থেকে গিয়েছিল। এরপর থেকে তো কার্যত আসলে সেনাবাহিনী এখনো সিভিল প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছে, তার মানে তারা ক্যান্টনমেন্টের বাইরে আছে। তারপরে অপারেশন ডেভিল হান্ট বলে একটা বিষয়ে যে শুরু করেছিল, সেখানে সেনাবাহিনীর ভূমিকা ছিল, সেটিও অব্যাহত আছে। সুতরাং কার্যত কিন্তু এক ধরনের পরোক্ষ সেনা শাসনই চলছে। যদি আমরা সেই কার্যত পরোক্ষ সেনা শাসনের দিকে তাকাই, তাহলে তো সেনাপ্রধানের নিয়ন্ত্রণ আছে, এবং সেই নিয়ন্ত্রণের জায়গাটা থেকে জানা যায় যে বিভিন্ন সামরিক সূত্রেই জানা যায় যে তার একটা জনপ্রিয়তা আছে জওয়ানদের। তো এই যে জওয়ানদের মধ্যে যে জনপ্রিয়তা, সেটির কারণও কিন্তু ওনার এই যে নতুন যে বেশভূষার পরিবর্তন, নতুন যে পরিবর্তনটা, সেই পরিবর্তনের ফলে সেখানে কিন্তু একটা ইমেজ বিল্ডিং এর বিষয় ঘটছে বলে নানানজন মনে করছে। আরেকটি বিষয় হচ্ছে যে এ পর্যন্ত একটা ধারা দেখা যাচ্ছে যে যারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে সেনাবাহিনী থেকে কোর্ট মার্শালে শাস্তি পেয়েছিলেন, তারপরে তাদের
বরখাস্ত হয়েছিলেন অথবা বাধ্যতামূলক অবসর হয়েছিল, সেইরকম একটি বড় গ্রুপ কিন্তু 5 আগস্টের অনেক আগে থেকেই আহ, রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী কাজ করে যাচ্ছে, এবং তাদের কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আহ, তার প্রকাশ্যেই বলে জিহাদ। তো সেই যারা এই কাজগুলি করছেন, যেমন জামাতে ইসলামের যুদ্ধাপরাধী গোলাম আজমের পুত্র আহমদুল্লাহ আব্দুল্লাহ আমান আজমি, তারপরে হাসিনুর রহমান, এই গ্রুপটার কথা বলছি আমি, এবং তাদের সঙ্গে সম্প্রতি ব্রিগেডিয়ার আমরা আজমি, জানতে পেরেছি। কর্নেল হাসিনুর রহমান এদেরই তো একসময় কোর্ট মার্শাল হয়েছিল, আবার ওয়াকারুজ্জামান এদেরকে বঞ্চিত হিসেবে 2 দফা পদোন্নতি দিলেন, ব্যাপক পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হলো সম্প্রতি, এমনকি মেজর জাহিদের মতো ব্যক্তি যার কিনা বাংলাদেশে জঙ্গি বিরোধী অভিযানে মৃত্যু হলো এবং বাংলাদেশ সেনাবাহিনী বলল যে সে হিজরতে চলে গিয়েছিল মানে জঙ্গিবাদী কর্মকাণ্ডে যুক্ত হতে পরিবার সহ, সেই ব্যক্তিকেও কিন্তু তার মরণোত্তর এখন মানে ব্যাপক পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হলো। তার মানে কি ওয়াকারুজ্জামান এক রকমের সন্ধি করেছেন এবং ওই প্রভাব বলয়টাকে তার পক্ষে কাজে লাগাতে চাইছেন এখন ব্রিগেডিয়ার আজমি, কর্নেল হাসিনুর রহমান এদের। উনারা তো সেনা নেতৃত্বের উপরেই বোধহয় একটা প্রভাব আছে, থেকে একটা বিপ্লবী বাহিনীও বোধহয় গড়ে তুলতে চান, মানে এই সেনাবাহিনীর এই স্ট্রাকচার নিয়েও তো বোধহয় তারা খুশি না, তাদের একটা প্রভাব বলয় নিয়ে আসতে চাইছেন ওয়াকারুজ্জামান। না প্রভাবটা আসলে তুমি যদি দেখো তাহলে হচ্ছে 5 আগস্টের আগে থেকেই কিন্তু ইকবাল করিম ভুইয়া, আব্দুল হক, তারপরে আব্দুল্লাহ আমান আজমি, তারপর হাসিনুর রহমান, এদের কিন্তু বিপুল প্রভাব আছে সেনার উপরে 5 আগস্টের আগে থেকে, এবং রেজিম চেঞ্জের সময় দেখবে যে এদের একটা বড় ভূমিকা। তো এরা তো মনে করছে যে এরাই রেজিম চেষ্টা করে, তাই না? তো সুতরাং কর্তৃত্বটা তাদের, সুতরাং তারা তাদের এক ধরনের কর্তৃত্ব পরায়ণতা আছে। আর সবচেয়ে বড় জিনিস যেটি দেখবে সেটি হচ্ছে এরা কিন্তু কেউ নিয়মতান্ত্রিক রাজনীতির মানুষ না। হ্যাঁ, সুতরাং যেমন হাসিনুরের ব্যাপারে আমরা শুনেছিলাম যে তিনি জিয়া অনুরাগী, এবং বিএনপির সঙ্গে তার এক ধরনের রাজনৈতিক মতাদর্শিক যোগাযোগ আছে, কিন্তু কার্যত দেখা গেল যে সে জামাত ইসলামের বলয়ে আছে। তো জামাত ইসলামের বলয়ে আছে, এবং সেটা কি কারণে আছে? তাহলে জামাত ইসলামের যে অভ্যন্তরীণ নানান ধরনের অগণতান্ত্রিক নেটওয়ার্ক আছে, অগণতান্ত্রিক শক্তি আছে, সেই শক্তিগুলোর সঙ্গে হাসিনুরদের যোগাযোগ আছে। হাসিনুরদের সেখানে স্বস্তি বোধ করে, কারণ যারা বিএনপি তো নিয়মতান্ত্রিক রাজনীতি, সুতরাং সেই নিয়মতান্ত্রিক রাজনীতি তো এদের পছন্দের কোনো কারণ হতে পারে। সুতরাং দেখবে যে এই যে অবসরপ্রাপ্ত যারা বা বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত যারা বা বরখাস্ত যারা, এদের রাজনৈতিক ছত্রছায়াটা কিন্তু জামাত ইসলাম। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই তাদেরই আবার প্রভাব যদি সেনা নেতৃত্বের উপরে থাকে, তখন স্বাভাবিকভাবেই তো একটা বিষয় এসে পড়ে যে সেখানে একটা অগণতান্ত্রিক এলিমেন্টস, নানান ধরনের অগণতান্ত্রিক এলিমেন্টস ঢুকে পড়ছে, এবং এই একটা ডিসিপ্লিন বাহিনীতে চাকরি করার যেসব মানুষ, তারা যদি অগণতান্ত্রিক শক্তির সঙ্গে হাত মেলায়, তাহলে তো রাষ্ট্র, গণতন্ত্র, গণতান্ত্রিক ধারা সবই হুমকির মধ্যে পড়ে, যেটি আমরা গত 5 আগস্টের পর থেকে লক্ষ্য করছি, যে নিয়মতান্ত্রিক বিষয়গুলো কিন্তু অনুপস্থিত। গত ধরো প্রায় আমরা তো 30 মাসের মতো দেখলাম, তাই না? ওয়াকারুজ্জামানের রাজনীতিটাও তো খুব পরিষ্কার হয়ে উঠেছে নিশ্চয়ই এতদিনে, কারণ ওয়াকারুজ্জামানকে মানে উনি শেখ হাসিনার আত্মীয় বটে, কিন্তু উনি ধরেন প্রথম একদম সরকার গঠনের আলোচনায় যেমন জামায়াতে ইসলামীকে আনলেন, কিংবা এখনো যে তিনি আসলে তার মানে তিনি যে ওই প্রভাব বলয়ে ঢুকলেন ব্রিগেডিয়ার আজমি, কর্নেল হাসিনুর রহমান, তাতে আসলে
ওয়াকারুজ্জামান কোন পন্থী বা কোন রাজনৈতিক বলয়ের সেটা পরিষ্কার হচ্ছে, নাকি ওয়াকারুজ্জামান আসলে নিজেকে মানে এক রকমের সার্ভাইভ করতে চাইছেন, নিজে টিকে থাকতে, নিজে বেঁচে থাকতে বিভিন্ন কৌশল গ্রহণ করছেন? আপনার সূত্র কি বলে? আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সেনাপ্রধান ভীষণ উদ্বেগ প্রকাশ করেছেন সম্প্রতি ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধনের সময়, যে বাংলাদেশটা বেদাতে ছেয়ে গেছে। হ্যাঁ, মানে অনইসলামিক কর্মকাণ্ডে ছেয়ে গেছে, নামাজে বেদাত, দোয়ায় বেদাত, সর্বত্র বেদাত, কারণ নাকি প্রকৃত ইসলাম শিক্ষা নাই। এখন এই যে ইসলামিক ইনস্টিটিউটের মাধ্যমে সেনাবাহিনী আশা করে বাংলাদেশে প্রকৃত ইসলাম শিক্ষা কায়েম করবে। তো মানে এই যে সেনাপ্রধান যে এত দায়িত্ব নিচ্ছেন, সেটা কোনো রাজনৈতিক এজেন্ডা থেকে, নাকি শুধু নিজে টিকে থাকতে, ওই যে আপনি যে বলছেন ইমেজ বিল্ডিং এর অংশ হিসেবে? মানে উনি এসব করছেন কেন হঠাৎ? দেখো, ব্রাদারহুড কি বলে সবসময়, ব্রাদারহুড কিন্তু সবসময় এরকম আধুনিক ইসলামী এডুকেশনের প্রসঙ্গ নিয়ে কথা বলে, তাই না? তো সুতরাং ওয়াকারুজ্জামানের এই বক্তব্যটা কিন্তু নতুন কিছু না। প্রসঙ্গটা হচ্ছে মুসলিম ব্রাদারহুডের সামরিক কথা বাহিনীর যখন দায়িত্ব মনে কি। করালেন, তখন মানে সরাসরি প্রশ্ন করি, আমাদের ওয়াকারুজ্জামান সিসি হতে চাইছেন? হ্যাঁ, আমার কথা হচ্ছে যে সামরিক বাহিনীর দায়িত্বটা কি? সামরিক বাহিনীর দায়িত্ব তো ধর্মপ্রচার না। সামরিক বাহিনীর দায়িত্ব তো ধর্মশিক্ষা নয়। সামরিক বাহিনীর দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের সুরক্ষা দেওয়া এবং রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করা এবং কি বলে জনগণের নিরাপত্তা দেখা। তো তার যেসব জুরিসডিকশন আছে, এই জুরিসডিকশনের বাইরে এই ব্যাপারটি ঘটছে। এই ব্যাপারটি ঘটছে মানে সামরিক বাহিনীর নানান কর্মকাণ্ড তো এর আগে থেকেই আছে, নানান ধরনের জুরিসডিকশনের বাইরে তারা কাজ করছে, কিন্তু সেগুলি রাষ্ট্র সাংঘর্ষিক ভাবে অনুমতিও দিচ্ছে। যেমন ধরো যে এগুলি সবই কিন্তু এই যে ইনস্টিটিউটটা হলো, এটা নিশ্চয়ই ব্যবসায়িক প্রতিষ্ঠান। হ্যাঁ, তো এই ব্যবসার নানান ধরনের প্রবৃত্তি হচ্ছে তাদের। প্রায় 51টা অর্গানাইজেশন, ব্যবসায়িক অর্গানাইজেশন আছে, আরো একটা দুইটা যুক্ত হচ্ছে। এবং এই যে যেটির কথা বললে তুমি, সেটি হচ্ছে তো জলসিঁড়িতে। এখন এই জলসিঁড়িতে যেদিন উনি উদ্বোধন করলেন, এর সঙ্গে কিন্তু আরো অনেকগুলি একই দিনে উদ্বোধন হচ্ছে, সেটা ভিডিওর মাধ্যমে উদ্বোধন। এখন এই ব্যাপারটি সারা দেশে অনেকগুলো শাখা হবে এবং সবই হবে তুরস্কের অর্থায়নে। তুরস্কের অর্থায়নে, হ্যাঁ। তো এই ব্যাপারটা কি হচ্ছে দেখো, এইটা হলো যে 19শে জুলাই, গত 19শে জুলাই উনি তুরস্ক গেলেন। যখন তুরস্ক গেলেন, একই দিনে কিন্তু সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী সালমান বিন আজিজ, উনি আমন্ত্রণ জানালেন হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সৌদি, সেই 19শে জুলাই। তো তখনই আমরা নানান কূটনৈতিক সূত্রে শুনতে পেলাম যে এরকম একটি সামরিক জোটের আলোচনা চলছে, যেটার নাম হবে মক্কা সামরিক। এইটা কিন্তু একটা বিষয় হচ্ছে যে মুসলিম ইমোশনকে কাজে লাগিয়ে একটা সামরিক বলয় তৈরি করা, সেই দিকে নিয়ে যাওয়া হলো মক্কা নামটা দিয়ে। কিন্তু বিষয়টা তো আসলে খুব আমার কাছে লেগেছে একটু অন্যরকম। যে যেমন ধরো যে সৌদি আরবের যে বাহিনী, সেই বাহিনী হচ্ছে একটা মার্সেনারি বাহিনী অলমোস্ট, এবং সেখানে পাকিস্তানিদের বিপুল তোমার ইয়ে আছে, সংখ্যাধিক্য আছে। আচ্ছা, তারপর পাকিস্তান এখন নিজে একটু অর্থনৈতিক দুর্বলতার মধ্যে আছে, একটু না অনেক দুর্দশার মধ্যে আছে। তো তাদের হচ্ছে ভারতের সৈন্যর জায়গা পাওয়াটা জরুরি। হ্যাঁ, যেখানে পারে তারা ভারতের সৈন্য। আর তৃতীয়ত হচ্ছে তুরস্কের একটা বড় বিষয়ই হচ্ছে যে তার সমস্ত উদ্দেশ্যের মূল উদ্দেশ্য হচ্ছে অস্ত্র বিক্রি, সমরাস্ত্র বিক্রি। তো এই জোটের মধ্যে দিয়ে কিন্তু 3 দেশের 3 স্বার্থ রক্ষা। হ্যাঁ, আচ্ছা, তো সেইরকম একটি এর মধ্যে বাংলাদেশ কেন যায়? বাংলাদেশের কি স্বার্থ? তো সেইখানেই ব্যাপারটি হলো যে এখানে পাকিস্তানের নানাভাবে উদ্যোগ ছিল
যে পাকিস্তান তো ধরো বরাবরই হচ্ছে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে একটা তার টুলস হিসেবে ব্যবহার করছে, তাই না? তো এইখানেও হচ্ছে পাকিস্তানি উদ্যোগ নিয়েছে, পাকিস্তানের এক ধরনের উদ্যোগ আছে, সেই উদ্যোগের ফলে তারা চেয়েছে যে বাংলাদেশ মক্কা জোটে, এবং তাদের বিষয়টা ছিল এইরকম যে 5 আগস্ট যেন এটার আত্মপ্রকাশ হয়, এবং 5 আগস্টের রেজিম চেঞ্জের মানে দুই বছর পূর্তি উপলক্ষে মক্কা জোট যদি আত্মপ্রকাশ করে তাহলে একটা বিশাল ব্যাপার হবে। এবং সেখানে যদি বাংলাদেশের সংযুক্তি হয় তাহলে এটি পরিষ্কার হবে যে 1947 সালে ভারত থেকে যে পাকিস্তানের স্বাধীনতা, সেটি 1971 সালে হাইজ্যাক হয়ে গিয়েছিল, ভারত নিয়ে গিয়েছিল, সেটি আবার 2024-এ পুনরুদ্ধার করা হয়েছে, সেটির উদযাপন, দ্বিতীয় স্বাধীনতা বলে যে কথাটা বলে তারা। হ্যাঁ, তো এইরকম একটি উদ্যোগ ছিল। তো সেইটি হচ্ছে তোমার আমরা যতটুকু জানতে পেরেছি যে ভারত খুবই উদ্বেগ প্রকাশ করে বিষয়টা নিয়ে, এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করে, কারণ তাদের যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভূরাজনৈতিক নানা সহযোগিতা আছে। তো সেই জায়গায় হচ্ছে এটাকে তারা বড় নিরাপত্তা সেনাপ্রধান যেসব দেশে, যেসব জায়গায়, যেসব ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করছেন, মানে ওনার উদ্দেশ্যটা কি? উনি তো জুনে চলে যাবেন, মানে আমি যেটা বুঝতে পারছি না, ওনার তো বেশি মাস সময় নাই হাতে। এই যে তুরস্ক সফর করে এলেন, তুরস্ক থেকে ফিরে এই যে ঢাকায়, বরিশালে, সাভারে, বগুড়ায়, সিলেটে, চট্টগ্রামে, কুমিল্লায়, যশোরে ইসলামিক ইনস্টিটিউট, মানে সারা দেশে গঠনের ঘোষণা, বেদাত মুক্ত বাংলাদেশ গঠনের স্বপ্ন, কিংবা ধরেন ওনার এই যে মানে আপনি যে বলছেন মক্কা জোটে বাংলাদেশ অংশীদার হওয়ার ক্ষেত্রে ওনার যে সক্রিয় ভূমিকা, মানে এগুলো তো মানে এই প্রশ্নটা করতেই হয় তখন যে তুরস্ক বলেন, পাকিস্তান বলেন, এসব দেশে তো আসলে সেনাবাহিনী কেউ ব্যারাকে নাই, সেনাবাহিনী ক্ষমতার কেন্দ্রে একটা গুরুত্বপূর্ণ চরিত্র মানে পালন করে। এবং পাকিস্তানের কথা যদি বলি, পাকিস্তানে তো আসলে তারাই ক্ষমতায়, তারাই সকল সিদ্ধান্ত নেয়। তো আমাদের সেনাপ্রধান তার চেয়ে কমে কেন খুশি থাকবেন? মানে অনেকেই তো বলছেন যে দেশটা যে ক্রমাগত অস্থিতিশীলতায় আছে, সেটার পরিণতিতে আসলে শেষ পর্যন্ত সেনাবাহিনী প্রকাশ্যে বেরিয়ে আসবে। এখন দেখো বিষয়টা কিন্তু আমরা দুইভাবে দেখতে পাই। একটা হচ্ছে যে এটা তার কৌশল নাকি পরিস্থিতির কারণে তাকে এটা বাধ্য করছে যেতে, সেটি তো ভিন্ন আলোচনা। কিন্তু কার্যত ধরো যে দুই বছর ধরে যে দুটো সরকার আমরা দেখলাম, একটা অন্তর্বর্তী সরকার আর মোহাম্মদ ইউনূস যেটা নেতৃত্ব দিচ্ছিলেন, আরেকটি হচ্ছে তোমার রাজনৈতিক সরকার যেটা তারেক রহমান নেতৃত্ব। দুই সরকারের সময় কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষা বলো বা সিভিল প্রশাসনকে সহযোগিতা বলো ইত্যাদি নামে কিন্তু বারে বারেই হচ্ছে যেটি ঘটছে সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে হচ্ছে সেনাবাহিনীকে কার্যত সিভিল প্রশাসনের সঙ্গে রাখা হয়েছে। তো সেইটি আসলে কখন থাকে? এই দীর্ঘ সময় তখনই থাকে যখন একটা সামরিক প্রশাসন কাজ করে বা সামরিক জান্তার যখন থাকে। তো নানান নামে বাংলাদেশের সরকার থাকছে, কিন্তু কার্যত আসলে সেনাবাহিনীকে ভূমিকা রাখতে হচ্ছে। তো সুতরাং এইটার নির্ভরশীলতার যে ব্যাপারটা হয়েছে সেটা তো সেটা সামরিক বাহিনীর উপরে নির্ভরশীলতার একটা ব্যাপার চলে এসছে। আর তুমি যেটা বলছো যে সেটা দেখো ডিপলিটিসাইজেশন হয়েছে কয়েক বছর ধরে, সেই ডিপলিটিসাইজেশনের ব্যাপারটি চলছে কিন্তু বহু বছর ধরে, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা এবং খালেদা জিয়া রাজনীতিতে ছিলেন ততক্ষণ পর্যন্ত এই ডিপলিটিসাইজেশনটা করা সম্ভব হয়। কিন্তু এরপরে যেটা হচ্ছে যে আওয়ামী লীগ কার্যত কার্যক্রম নিষিদ্ধ হয়ে আছে, বিএনপির যে রাজনৈতিক ধারা সেই নিয়মতান্ত্রিক রাজনৈতিক ধারায়
তারা বরাবরই চ্যালেঞ্জের মুখে আছে যে এখানে বিএনপি নিয়মতান্ত্রিক রাজনীতির ধারায় কাজ করতে চাইছে। নিয়মতান্ত্রিক রাজনীতিতে তারা গণতান্ত্রিক একটা ধারার মধ্যে করতে চাইছে, কিন্তু সেখানে তাকে তো চ্যালেঞ্জের মুখে ফেলছে অগণতান্ত্রিক শক্তিগুলো। জামাত ইসলামী একটি অগণতান্ত্রিক রাজনৈতিক দল, নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল তারা নয়, এবং তাদের প্রচুর সশস্ত্র গ্রুপ আছে তাদের ছত্রছায়ায়। তারপরে আমাদের যে নতুন গজিয়ে ওঠা যে পার্টি এনসিপি, তারা তো প্রকাশ্যেই বলে যে তাদের সশস্ত্র প্রস্তুতি আছে। এটি তো নিয়মতান্ত্রিক রাজনীতির ধারা না। সুতরাং হচ্ছে একটা ডিপলিউশন হয়ে গেছে। আর এই ডিপলিউশনের ব্যাপারটি কিন্তু আসলে 50-75 করাই হয়েছে যাতে সামরিক বাহিনীর একটা কর্তৃত্ব তৈরি হয়, সমাজে সামরিকায়ন হয়, অর্থাৎ রাষ্ট্র এবং সমাজে সামরিকায়ন হবে, আর তোমার আরবিতে বা সামরিক বাহিনীতে ইসলামাইজেশন হবে। তাহলে বিষয়টা তখন কিন্তু তুমি যেটা বলছো সেই মিশরের যে কাঠামোগত বিষয়, তারপরে তুরস্কের যে কাঠামোগত বিষয়, পাকিস্তানের যে কাঠামোগত বিষয়, সেই জায়গায় বাংলাদেশ দাঁড়িয়ে যাবে। এখন তো ডিপলিউশনের যে ধারা, তাতে সেই অবস্থায় চলে এসছে। কারণ অন্য যারা কথা বলে, ধরো এই যে আনু মোহাম্মদ থেকে শুরু করে নানান যে বাম গোষ্ঠী বলে পরিচিত যে গ্রুপগুলো, এরা তো কোনো রাজনৈতিক শক্তি না। এরা তো কোনো না কোনো ভাবে দেখবে যে জামাত ইসলামীর পক্ষে তাদের বুদ্ধিজীবিতা প্রদর্শন করে। আপনাকে আমার এখন যে প্রশ্নটা করতেই হবে সেটা হচ্ছে, এই যে ব্রিগেডিয়ার আজমি, কর্নেল হাসিনুর রহমান, তারা এখন সেনাবাহিনীর ভেতরে আসলে কি বলে উদ্বুদ্ধ করছেন, বা তারা আসলে কি চাইছেন সেনাবাহিনীর ভেতরে তাদের প্রভাব বলয় ব্যবহার করে? ইকবাল করিম ভুইয়াই বা কোথায় গেলেন? মানে এর পরবর্তী পদক্ষেপটা কি হতে পারে, সেটা একটা প্রশ্ন। এবং মানে এই যে আপনি আপনার ধারাবাহিক প্রতিবেদনের এই সর্বশেষ কিস্তিতে দেখছিলাম লিখেছেন যে জানুয়ারির মধ্যে একটা সম্ভাবনা আছে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে নিয়ে ওয়াকারুজ্জামানকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বানানো হতে পারে। মানে এটা কি ওনার ব্যক্তিগত ইচ্ছা, নাকি এটাই তাদের সকলের সম্মিলিত ইচ্ছা? তপরিতা, এটা হচ্ছে এইরকম বিষয় যে জুলাই বেনিফিশিয়ারি যারা, মানে রেজিম চেঞ্জের বেনিফিশিয়ারি যারা, তারা তো দুই ভাবে বিভক্ত হয়ে গেছে। তো বেনিফিশিয়ারি যারা তারা একটা, আর যারা বঞ্চিত হয়েছে তারা একটা। তো বেনিফিশিয়ারিরা স্বাভাবিকভাবেই চাইছে, তারা কিন্তু জানে যে সামরিক বাহিনীর পূর্ণ সমর্থন ছাড়া তারা রাষ্ট্র দখল করে রাখতে পারবে না। ঠিক আছে? তো এইখানে তাদেরই একটা উদ্যোগ আছে যে ওয়াকারুজ্জামানকে তাহলে তারা পুরস্কৃত করবে কিভাবে। তো ওয়াকারুজ্জামানকে পুরস্কৃত করার একটা পথ হচ্ছে যে সুপ্রিম কমান্ডার হিসেবে তাকে সেই পদে অধিষ্ঠিত করা। আরেকটি বিষয় আছে যে সম্প্রতি যে অ্যাডমিরাল এসেছিলেন প্যাসিফিক, তো সেখান থেকে মার্কিন অ্যাডমিরাল, প্যাসিফিক জোনের যে অ্যাডমিরাল, উনি এসেছিলেন। তো ওনার সঙ্গে তো একটা বড় প্রতিনিধি দল এসেছিল, তাদের বিভিন্ন আলোচনা হয়েছে বিভিন্ন সামরিক সূত্রগুলোর সঙ্গে, এবং সেইখানেও কিন্তু বিষয়টি আলোচিত হয়েছে যে ওয়াকারুজ্জামান খুব ভালো করছেন এবং তাকে সুপ্রিম কমান্ডার হিসেবে, সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার হিসেবে দেখা গেলে হয়তো সামরিক সংহতির বিষয়টি থাকতো। তো সেই রকম একটি উদ্যোগ আছে। আর তুমি আরেকটি যেটি বলছো যে আদমি এবং আদার্স, হাসিনুর, সেইখানে দেখো একটা ব্যাপার আছে কিন্তু, যে অনেকের মধ্যে সংশয় আছে যে ওয়াকারুজ্জামান যদি সেনাবাহিনীর প্রধান পদে না থাকেন বা সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে আরো উচ্চতর দায়িত্বের মধ্যে তাকে দেখা না যায়, তাহলে কিন্তু যেটি ঘটবে সেটি হচ্ছে এই
আমান আজমি বা হাসিনুর রহমানদের প্রভাব আরো বেড়ে যাবে সামরিক বাহিনী। হ্যাঁ, মানে তাদেরকে চ্যালেঞ্জ করার জন্য সামরিক বাহিনীর সম্ভবত আর কেউ নেই, এরকম অনেকের মধ্যে ধারণা আছে। কিন্তু সেইটি তো আসলে সময় বলে দেবে যে সেই ধারণাগুলো ঠিক কি বেশি। কিন্তু সেইখানে এই যে জুলাই বেনিফিশিয়ারিদের যে সংহতি এবং তার সঙ্গে যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য আন্তর্জাতিক গোষ্ঠী যারা এই রেজিম চেঞ্জের সঙ্গে জড়িত ছিল, হ্যাঁ, তার প্রত্যেকেই চাইবে যে সামরিক বাহিনীর সমর্থন নিরঙ্কুশ করতে। তো সামরিক বাহিনীর সমর্থন নিরঙ্কুশ করতে হলে তো ওয়াকারুজ্জামানের চেয়ে পরীক্ষিত অন্য কেউ নাই তাদের কাছে। এনায়েত ভাই, মনে হয় খুব পরিষ্কার হয়েছে সামরিক বাহিনীর ভেতরে যে প্লটটার কথা আপনি আপনার অনুসন্ধানে তুলে ধরতে চাইছেন, কিন্তু রাজনৈতিক প্রশ্ন করে শেষ করতেই হবে। এই পুরো ঘটনার মধ্যে মানে বাংলাদেশে তো ইতিহাসটা বলে সবসময় রাজনীতি আর সেনাবাহিনীর মধ্যে একটা মানে দড়ি টানাটানি, একটা টাগ অফ ওয়ার চলেছে। মানে সেটা ১/১১-র কথা বলি, ৭৫ বলি, জেনারেল জিয়ার আমল বলি, এরশাদের আমল বলি, মানে এইটাই চলেছে। তো সেই জায়গায় শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবেন একটা ঘোষণা দিয়ে রেখেছেন, এবং অনেকেই বলছেন যে শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবেন এবং ফিরে যদি যান ডিসেম্বরের মধ্যে, তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারাটা পুরো বদলে যাবে। সেনাবাহিনীর সমর্থন হারিয়েই কিন্তু শেখ হাসিনাকে দেশত্যাগ করতে হয়েছে, ক্ষমতাচ্যুত হতে হয়েছে, এবং বাংলাদেশে সেনাবাহিনীর সমর্থন ছাড়া ক্ষমতায় থাকাও যায় না, ক্ষমতায় আসাও যায় না, সেটাও খুব একটা প্রচলিত ধারণা। সেনাবাহিনীর ভেতরে শেখ হাসিনার ফেরা নিয়ে কি জানতে পারছেন? কি ধরনের অনুভূতি? মানে তাদের ভেতরে তারা তো তার মানে শেখ হাসিনার আগমন ঠেকানোর জন্যই প্রস্তুত, সেটা তো শেখ হাসিনার নিরাপত্তার জন্যও ভালো হবে না। শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইস্যুটি তো কূটনৈতিক পর্যায়ে নানান আলোচনা আছে, এবং সেখানে একটা মধ্যস্থতার বিষয় আছে। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটা মধ্যস্থতা করছে বিষয়টা নিয়ে, এবং কূটনৈতিক পর্যায়ে আলোচনাগুলো আছে। তো সেইখানে কিন্তু মূল ইস্যুটাই হচ্ছে তার মর্যাদাপূর্ণ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন, এবং দ্বিতীয়টি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যেটি তুমি বললে যে নিরাপত্তার ইস্যু। তো সেইখানে তো আসলে উনি তো আর সামরিক বাহিনীর ব্যক্তিগত শত্রু নন, সুতরাং সামরিক বাহিনীকে সেইভাবে দেখা যাবে না বিষয়টা। কিন্তু এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে তুমি যদি বরাবরই দেখো যে যতবার সামরিক বাহিনী পরোক্ষভাবে হোক আর প্রত্যক্ষভাবে হোক ক্ষমতা দখল করেছে, ততবার কিন্তু হচ্ছে আমাদের যে জাতিরাষ্ট্র বাংলাদেশ জাতিরাষ্ট্র হিসেবেই কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ে আছে। কেন? যতবার তারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এসছে, ততবারই হচ্ছে কোনো না কোনো ভাবে জামাত ইসলামের শক্তি অর্জন করেছে, বা অগণতান্ত্রিক শক্তিগুলো কে দেখা গেছে শক্তিশালী হতে। এবং সেইখানে একটি বড় ব্যাপার ঘটেছে যে ততবারই হচ্ছে মুক্তিযোদ্ধারা অপমানিত হয়েছেন, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যাবে না এরকম একটি বিষয় ঘটেছে, যদিও হচ্ছে জাতিরাষ্ট্র বাংলাদেশ আর বঙ্গবন্ধু একটি সমর্থক নাম, সেখানে বারবার বঙ্গবন্ধুকে অপমানিত করার চেষ্টা করেছে এরা। তো এখানে একটা দ্বন্দ্ব দাঁড়িয়ে গেছে যে সামরিক বাহিনী মানে ধর্মরাষ্ট্র,